মোস্তাফিজ ইস্যুতে পাল্টা ব্যবস্থা বাংলাদেশের। ভারতে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত। শ্রীলঙ্কায় বিকল্প ভেন্যুর প্রস্তাব বিসিবি। শেষ হলো জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। বাদ পড়েছেন অনেকেই। প্রার্থিতা বহালের আপিল কাল থেকে 9 জানুয়ারি পর্যন্ত। দলীয় সিদ্ধান্ত না মেনে শতাধিক আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থী প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ছাড়। গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক। খালেদা জিয়ার সমাধিতে আজও সাধারণ মানুষের ঢল। শ্রদ্ধা ভালোবাসার স্মরণ প্রিয় নেত্রীকে। মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত। রাজধানী বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট। দ্বিগুণ দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার। নতুন করে দাম 53 টাকা বাড়ালো সরকার। কারণ বাজারে মোবাইল ব্যবসায়ী পুলিশ সংঘর্ষ। সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ। 3 মাস পর কার্যকর এনইআইআর পদ্ধতি। এবং মার্কিন কুখ্যাত বন্দী শিবিরে মাদুরো। একই পরিণতি হতে পারে মেক্সিকো, কিউবা, কলম্বিয়ার প্রেসিডেন্টের। হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ। ম্যাচ ভেন্যু স্থানান্তরের দাবি জানিয়ে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বিসিবি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও জানিয়েছেন বাংলাদেশের অপারগতার কথা। যদিও আইসিসি কিছু বলার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিবির এই আবেদনকে অযৌক্তিক বলছে। জানি এখন মুখোমুখি অবস্থানে দুই দেশের বোর্ড। তাসবিহ স্মরণের রিপোর্ট। গোলামির দিন শেষ। মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএলে তামাশার পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন হুঙ্কার। একই সাথে টি-20 বিশ্বকাপে খেলতে টাইগারদের ভারতে না পাঠানোর ব্যাপারেও মতামত দেন তিনি। 24 ঘন্টা না পেরোতে অ্যাকশন শুরু বিসিবির। এক মুস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না যারা, তারা পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা কিভাবে দিবে? এই মর্মে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। আনুষ্ঠানিক সংবাদ বিবৃতিতে এই কথা নিশ্চিত করে বোর্ড। টি-20 বিশ্বকাপে শুরু হতে বাকি মাত্র 1 মাস। এই সময়ে বাংলাদেশে এই দাবি আমলে নিয়েছে আয়োজক ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, বিশ্বকাপের মতো টুর্নামেন্টের সূচি হঠাৎ করে বদল করা তাদের পক্ষে একেবারেই সম্ভব নয়। যুক্তি হিসেবে তারা দেখায় প্রতিটি ম্যাচের সঙ্গে জড়িত থাকা বিমান টিকিট, হোটেল বুকিং, সম্প্রচার সত্ত্ব সহ অসংখ্য প্রশাসনিক ও কারিগরি বিষয়। তবে আইসিসি থেকে জবাব আসার আগেই বিসিসিআই কর্তাদের সাথে আগ বাড়ানোর মন্তব্য জন্ম দেয় অনেক প্রশ্নের। বিসিবির এই নিরাপত্তা নিয়ে উদ্বেগের পেছনে আছে মুস্তাফিজের আইপিএল ঘটনা। কট্টরপন্থী হিন্দু গোষ্ঠীর চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় কাটার মাস্টারকে দল থেকে বাদ দেওয়ার। মুস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নেওয়া হলেও তার এই নির্দেশনা পেয়ে তাকে ছাড়তে বাধ্য হয় শাহরুখ খানের কেকেআর। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মাঝে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। ক্রীড়া উপদেষ্টা ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করেন বাংলাদেশে যেন আইপিএল সম্প্রচার বন্ধ করা হয়। বিসিসিআই অবশ্য এই ইস্যুতে নিরাপত্তা চেয়ে লজিস্টিক সংকটকেই সামনে নিয়ে আসছে। যদিও রাজনৈতিক কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়, তবে বিসিসিআই বলছে ভিন্ন কথা। ভারত ক্রিকেট বোর্ডের মতে পাকিস্তানের বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল, যা বাংলাদেশের ক্ষেত্রে শেষ মুহূর্তে সম্ভব নয়। তবে যদি ইতিপূর্বে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানানো ভারতের জন্য 7 খুন মাপ হয়, তবে বাংলাদেশের জন্য কেন অন্য নিয়ম হবে না, সেই প্রশ্ন থেকেই যায়। তাসবিহ স্মরণ, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি জনতার ভোট। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। সেখানে ঢাকা 13 এবং 15 আসনে মোট 20টি মনোনয়নের মধ্যে 8টি বাতিল করা হয়েছে। এর মধ্যে 12টি বৈধতা পেয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবন ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বলেন, আগামীকাল সোমবার থেকে 9 জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। এদিকে সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ এবং কতগুলো বাতিল হয়েছে তা পরে প্রকাশের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
186 ঢাকা 13 আসনে মোট 11 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাইয়ে তার মধ্যে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 188 ঢাকা 15 আসনে মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল 3 জানুয়ারি তারিখে যাচাই বাছাইয়ে 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে সারা দেশে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি, সমর্থনকারী ভোটারের স্বাক্ষরের ত্রুটি, ঋণখেলাপি ও অন্যান্য আইনগত কারণে এই সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তারা। এর বিরুদ্ধে আপিল করা যাবে আগামীকাল থেকে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। শেষ দিন রোববার পাবনা 4-এ বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর মনোনয়ন সমর্থক ভোটার তালিকায় ত্রুটির কারণে বাতিল করা হয়। পাবনার 5টি আসনে মোট 32 জন মনোনয়নপত্র দাখিল করলেও 5 জনের প্রার্থিতা বাতিল হয়। আমরা সবাই বসে যাচাই বাছাই করে তথ্যগুলো আসলে কতটুকু সত্য আমরা আপিলেও যাব, পাশাপাশি হাইকোর্টেও এটা নিয়ে আমরা ভোলা 4 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল মোকাররম কামাল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ নিয়ে ভোলার 4টি আসনে 31 প্রার্থীর মধ্যে 7 জনের মনোনয়নপত্র বাতিল করল রিটার্নিং কর্মকর্তা। কুষ্টিয়ার 4টি আসনে 33 জন প্রার্থীর মধ্যে মনোনয়ন যাচাই বাছাই শেষে 6টি মনোনয়নপত্র বাতিল হয়, যার মধ্যে 4 জন স্বতন্ত্র প্রার্থী। তারা পরবর্তীতে অবশ্যই আপিল করার সুযোগ পাবেন। যেমনটি জানেন যে এই আপিলটি তারা করবেন নির্বাচন কমিশনে এবং এটি আগামীকাল অর্থাৎ 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত তাদের সময় রয়েছে। নির্বাচনে খুলনার 6টি আসনে মনোনয়নপত্র জমা দেন 46 জন। এর মধ্যে বাতিল হয়েছে জাতীয় পার্টির 2 প্রার্থী সহ 11 জনের মনোনয়নপত্র। আমাদের খুলনার 6টি সংসদীয় আসনে টোটাল মনোনয়নপত্র জমাদানকারী ছিলেন 46 জন। যাচাই বাছাইয়ের শেষ দিনে চট্টগ্রাম 8 থেকে 16 আসনে 15 জনের মনোনয়ন বাতিল হয়। দ্বৈত ভোটার, যথাযথ দলীয় মনোনয়ন না থাকা, ব্যাংক ঋণ, 1% ভোটারের সত্যতা না পাওয়া সহ নানা কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়। আর চট্টগ্রাম 16টি আসনে 143 জনের মনোনয়নপত্র যাচাই করে 38টি বাতিল ও 2টি স্থগিত করা হয়। শেষ দিনে দিনাজপুর 5 আসনে 1 জন এবং দিনাজপুর 6 আসনে 2 জনের মনোনয়নপত্র বাতিল হয়। আর দিনাজপুর 6 আসনে 8 জন প্রার্থীর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন সহ 6 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ফরিদপুরে 15টি মনোনয়নপত্রের মধ্যে 7 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। বাতিল হয় এনসিপি প্রার্থী সহ 8 জনের মনোনয়নপত্র। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন, বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগ বিবেচনায় তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সময় দেবে বিএনপি। এরপর নেওয়া হবে সিদ্ধান্ত, এমনটি জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। আর বিদ্রোহী প্রার্থীদের দাবি, জনগণের আকাঙ্ক্ষা মাথায় নিয়ে নির্বাচনে লড়ছেন তারা। সাইফুল রিপনের প্রতিবেদন। গণতান্ত্রিক উত্তরণের দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে দেশ। দুঃসময়ে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে বিড়ম্বনায় দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সেই সঙ্গে প্রায় সব আসনেই নিজেদের একাধিক প্রার্থী থাকায় বিপাকে দলটি। রাজনৈতিক সমীকরণে জোটসঙ্গীদের ছাড় দেয়া ও প্রার্থী বাছাইয়ে বাদ পড়েছেন বিএনপির হেভিওয়েট অনেক নেতা। অন্তত 100টি আসনে তাদের অনেকে দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছেন। একজন রাজনীতিবিদ যখন মানুষের কাছ থেকে তার ফল পাওয়া শুরু করে, তখন আর দল তাকে এন্ডোর্স করলো কিনা তাতে কিছু যায় আসে না। আপনারা বলেন, একটা ইউনিয়নের একজন প্রার্থী কি আরেকটা ইউনিয়নের চেয়ারম্যান হতে গেলে দাঁড়াইলে তাকে কেউ চেয়ারম্যান ভোট দিবে? বিদ্রোহীরা বলছেন, তৃণমূলের চাওয়ায় প্রার্থী হলেও দলের নীতি আদর্শই ধারণ করেন তারা। নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ যদি আমরা নির্বাচন থেকে সরে যাই, কারণ এই অঞ্চলের মানুষই কিন্তু আমার জানাজা পড়বে, এই অঞ্চলের মানুষই কিন্তু আমাদের সাথে আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে হবে। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেয় এরই মধ্যে কয়েকজনকে দল থেকে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
সদস্যপদ বাতিল সহ কঠোর ব্যবস্থা নেয়াকে সমস্যার সমাধান মনে করেন না অনেক নেতা। জনাব তারেক রহমান সাহেব একটি করে ফোন করে যদি 30 সেকেন্ড করে কথা বলেন যে আপনার ব্যাপারটা আমাদের মাথায় আছে, আমরা চিন্তা করছি, মন খারাপ করবেন না, কাজ করেন দলের জন্য, এনাফ। আর দলটির নীতি নির্ধারকরা বলছেন বিগত আন্দোলন সংগ্রামে নেতাদের ত্যাগ বিবেচনায় এখনো নমনীয় বিএনপি। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ দেয়া হয়েছে। অনেকে শেষ পর্যন্ত প্রতিযোগিতায় থাকতে চাইতো, ওরা চেষ্টা করছে, ঠিক আছে, অসুবিধা কি, এদেরও তো অবদান আছে দলের জন্য। সেটা তো তারপর সব মনোনয়ন প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে তারপর আমরা দেখি কি হয়, এরপরে যদি কেউ থাকে সেটা দল সিদ্ধান্ত নেবে। যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমরা জাতীয় সরকার গঠন করব। নির্বাচনের কমিটমেন্ট ছিল না, যেহেতু তারা নির্বাচন করতে চায় সেই জন্য তাদের সাথে সমঝোতা করে কিছু আমরা সিট ছেড়ে দিয়েছি, যদিও ওই সিটগুলো আমাদের বিএনপির একবারে জেতা সিট। এমন নেতাকেও আমরা বাদ দিয়েছি যে নাকি এক্সপেল করেছি আমরা, যে নাকি যার 500টা মামলা আছে। 12 ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। সব জায়গায় ধানের শীষ আছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিস্ট বিদায় নিলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। গণতন্ত্র জনগণের ভোটের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে এই কথা বলেন তিনি। জানান, দেশের আইনে কিছু রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ আছে, তাদের কারণে অংশগ্রহণমূলক নির্বাচনের পথ বাধা বলে মনে করছেন তারা। বলেন, বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন মাহাদি আমিন। কমিটির সবাই কোনো না কোনো টিমের লিডার হিসেবে কাজ করবে। আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এই কাজটি করছে। সেই কাজের একটা অংশ আমাদের উপর অর্পিত হয়েছে। আমরা আমাদের যে অংশ, সেটা আমাদের সহকর্মীরা আছেন তাদের সবাই নিয়ে সম্মিলিতভাবে আমরা সেটা পালন করার সিদ্ধান্ত নিয়েছি। দর্শক, গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী ফরুক বাবু, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাবু, নির্বাচন পরিচালনা কমিটির সভায় আরো কি সিদ্ধান্ত হয়েছে জানাবেন, একই সাথে তারেক রহমানের এখন কোনো কর্মসূচি রয়েছে কিনা? আপনি জানেন যে ইতিমধ্যে বিএনপি তাদের আগামী জাতীয় নির্বাচন পরিচালনার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সেই প্রস্তুতি ধারাবাহিকতা অনুযায়ী হচ্ছে যে আজ বিকেল 5টায় যে নির্বাচন পরিচালনা কমিটি রয়েছেন সেই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে এবং সেই বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে আমাদেরকে জানানো হয়েছে যে এখানে আসলে বিএনপি তাদের প্রার্থীদের কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে এবং বিএনপি প্রার্থীদের কার কোথায় কি সমস্যা রয়েছে সে সকল বিষয় নিয়ে তারা বিভিন্ন রকম এই যে কমিটি রয়েছে নির্বাচন পরিচালনা কমিটিকে আরো ভাগ করা হবে, 41টি ভাগে ভাগ করে। এখানে যারা সদস্য রয়েছেন তারা বিভিন্ন উপকমিটির প্রধান হবেন এবং তারা সেই বিষয় নিয়ে কাজ করবেন এবং বিএনপি তাদের যুব কমিটি কি হবে, ডাক্তারদের কমিটি কি হবে এবং এখানে কৃষিবিদদের হবে কি, সকল বিষয় নিয়ে আসলে তারা সিদ্ধান্ত নিচ্ছেন এবং বিএনপি আসলে এখান থেকে জানিয়েছেন যে বিভিন্ন যে তাদের কমিটিগুলো হচ্ছে সেই কমিটির প্রধানরা হবেন। এখানে 41 জন যারা রয়েছেন তারা সেই 41 জন সদস্য সেই কমিটির প্রধানরা হবে এবং বিএনপি মূলত তারা চাচ্ছে যে তাদের যে আগামী নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে অবাধ সুষ্ঠু হওয়ার জন্য তারা সেই কাজটা করবেন এবং নির্বাচনে ধানের শীষের ভোটারদের জন্য প্রার্থীদের এবং ভোট কেন্দ্রে প্রার্থীদের ভোটারদেরকে নেওয়ার জন্য কি কৌশল অবলম্বন করা এবং যেহেতু এবার জাতীয় নির্বাচনে গণভোট একটি বিষয় রয়েছে যে এমপি নির্বাচনের পাশাপাশি তারা হচ্ছে গণভোটের বিষয়টি রয়েছে, সকল বিষয়ে বিবেচনা নিয়ে বিএনপি তাদের নির্বাচনী প্রস্তুতি সভা ইতিমধ্যে শুরু করেছেন এবং তারা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তারা উপকমিটিগুলো ঘোষণা করে পরবর্তীতে তারা সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত গণমাধ্যমে জানিয়ে দেবে। তবে এখান থেকে আমাদেরকে জানানো হয়েছে আসলে গণমাধ্যমের উপরে বিএনপির যে আস্থা রয়েছে সেই আস্থা যেন নির্বাচন পর্যন্ত এবং পরবর্তীতে ধরে রাখে এবং গণমাধ্যম যেন তাদের সঠিক পথেই চলে সেই বিষয় নিয়ে বিএনপি কথা বলেছেন এবং বিএনপি বলছেন যে তারা কোনো ধরনের কৌশল অবলম্বন করবে না ক্ষমতা যাওয়ার জন্য এবং
কোনো কিছু গোপন করবে না, এবং সে কারণে বিএনপি তাদের প্রতিটি ধাপে ধাপে তাদের মুখপত্র নির্ধারণ করে দিচ্ছে এবং সকল বিষয় নিয়ে নির্বাচনের যত বিষয় রয়েছে এবং প্রতিটি কেন্দ্রের যে বিষয় রয়েছে সেই সকল বিষয় নিয়ে এই যে নির্বাচন পরিচালনা যে কার্যালয় করেছে গুলশানের 90 নম্বর রোডে, সেই কার্যালয় থেকে আসলে তারা এই বিষয় নিয়ে সকল ধরনের গণমাধ্যমকে তথ্য দিবেন এবং যে ধরনের তথ্য চাই সেই সকল ধরনের তথ্য দিয়ে তারা সহায়তা করবে। টানা এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। ফরুক, ধন্যবাদ আপনাকে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেয়াকে এজেন্সির খোলা হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। রোববার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। দুর্ভাগ্যের বিষয় হলো এই নির্বাচনে সেই জাতীয় পার্টিকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে। এই জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা, এটাকে কোনোভাবে আমরা সরল চোখে দেখি না। এটা আওয়ামী লীগকে পুনর্বাসন বা এক ধরনের এজেন্সির খেলা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে পঞ্চম দিনের মতো ভিড় করছেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করে রোববার ভোর থেকেই লোকজনের সমাগম হয়। কবর জিয়ারত করে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। তাইমুম ইসলাম রায়হানের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে সরকার ঘোষিত 3 দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচি শেষ হলেও থামেনি মানুষের শ্রদ্ধা জানানো। আজ দলীয় 7 দিনের শোক কর্মসূচির পঞ্চম দিনেও নেতাকর্মী সহ সাধারণ মানুষ তার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করে। ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে মানুষ। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তারা, আবার অনেকে নীরবে দোয়া ও মোনাজাত করেন। প্রিয় নেত্রীর কবরের পাশে এসে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। বলছেন গণতন্ত্র ও দেশের জন্য আজীবন সংগ্রাম করা খালেদা জিয়া মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। ওনার আদর্শ, ওনার কথা, উনি মানুষের সাথে এত সুন্দর ইজি করে কথা বলতে পারে, আপন করে নিতে পারে। আমি দেখছি সেই থেকে, আমি যখন ইন্টারে উঠি সেই থেকেই আমি এই দলে নাম লেখাই। আজকে উনি আমাদের মাঝে নেই, আমাদের বিএনপির নেতাকর্মী সহ পুরো দেশবাসী শোকাচ্ছন্ন। এখনো আমরা শোক পালন করছি। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের জেনারেল জিয়াউর রহমান এবং ওনার সিলসিলা যারা ছিলেন, যে আপোষহীন ছিল, ভবিষ্যৎ রাষ্ট্রনায়করা যারা আসবেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন থাকবে। পরবর্তী সময় যারা দেশের দায়িত্ব নেবে তারা যেন মানুষকে নিয়ে দেশ গড়ার, দেশকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন, এটা আমরা দোয়া করি। জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার অনুপ্রেরণায় দেশকে এগিয়ে নেয়ার আহ্বানও জানান তারা। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর দোকানে দোকানে ঘুরে মিলছে না এলপি গ্যাস। অবশেষে কাঙ্ক্ষিত সিলিন্ডার মিললেও কিনতে হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের দ্বিগুণ দামে। এমন ভোগান্তি নিয়ে কাটছে রাজধানীবাসীর নিত্যদিন। খুচরা ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি সরবরাহের কথা দিলেও দিনের পর দিন আটকে থাকছে পণ্যবাহী গাড়ি, ফলে বাড়ছে সিলিন্ডারের দাম। এদিকে এলপিজির দাম 53 টাকা বাড়ানো হয়েছে। এ নিয়ে আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। রাজধানী থেকে হুট করেই উধাও লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি, আর যা আছে তার দাম আকাশ ছোঁয়া। সরকারি হিসেবে 12 কেজি সিলিন্ডারের দাম নতুন করে 53 টাকা বাড়িয়ে করা হয়েছে 1306 টাকা, অথচ সেটি এখন বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা পর্যন্ত। সকাল থেকে রাত সিলিন্ডার গ্যাসের খোঁজে দোকান থেকে দোকান ঘুরছেন ক্রেতারা। কোথাও নেই গ্যাস, আবার কোথাও থাকলেও চাওয়া হচ্ছে সরকারি দামের চেয়ে 1000 টাকা বেশি। এতে বিপাকে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। সকাল আসছি, দুপুর আসছি, বিকাল আসছি, 3-4 দিন ধরে আসছি, গ্যাস নাই, গ্যাস দিতে পারে না। টাকা হইলো গ্যাস দিতে পারে না। প্রতি সবাই একটা গ্যাস, এদের গ্যাস এখন শেষ হয়ে যাচ্ছে। গ্যাসের মনে এখন 2200-2300 টাকা গ্যাস চাই, কিনে তো আর দোকান চালানো সম্ভব না। ডিলার ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, সংকটের মূল কারণ সরবরাহ ঘাটতি। তাদের দাবি, কোম্পানি থেকে পর্যাপ্ত সিলিন্ডার আসছে না। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজারের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বর্তমানে সরকারের আমলে আমাদের এলপিজি রেটটা খুব ভালোই ছিল, কোনো গ্যাস বাড়েনি, সুন্দর মতনে চলতেছে ব্যবসা, কোনো ক্রাইসিস সংকট হয়নি। এখন হঠাৎ করে কোম্পানিরা বলতেছে যে গ্যাস নাই। আমরা গাড়ি পাঠাইলাম, উনি যেদিন অনুমতি দেয় সেদিন পাঠালাম। অনুমতির পরে এখন 6 দিন 7 দিন লেগে যায় আমাদের গাড়ি আসতে।
তাহলে আমরা সঠিক দামে কিভাবে বিক্রি করব? কোম্পানি যে 132 পিস আমাকে মাল দিবে, তো ওই মাল কোম্পানি বাতি আমার তো নেয় নাই, তো ওই মালটাই কোম্পানিতে আসলে 10 দিনের গাড়ি ভাড়া যোগ করলে ওই বোতলের রেট কত পড়বে, আমি কত টাকা বিক্রি করতে পারবো? সরকারি রেট আমার কি বেচা সম্ভব? বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি মাসে এলপি গ্যাসের দাম নির্ধারণ করলেও বাস্তব বাজারে সেই দামের প্রতিফলন নেই। সরবরাহ স্বাভাবিক না হলে আর কার্যকর নজরদারি না থাকলে এই ভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা সংশ্লিষ্টদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। পুলিশ বাধায় মোবাইল ফোন ব্যবসায়ীদের অবরোধ কর্মসূচি পণ্ড হয়ে গেছে। রাজধানীর কারণ বাজারে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয় দুপক্ষেই, আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে দাবি মানার পরও ব্যবসায়ীরা বিশৃঙ্খলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। 3 মাস পর কার্যকর হবে NEI এর পদ্ধতি। তদন্ত তারুণ্যের রিপোর্ট। NEIR চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে অবরোধ করেন মোবাইল ব্যবসায়ীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, বাধে সংঘর্ষ, রূপ নেয় রণক্ষেত্রে, বন্ধ হয়ে যায় যান চলাচল। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। ছত্রভঙ্গ হয়ে আশ্রয় নেন আশেপাশের মার্কেট ও সড়কগুলোতে। বেলা 11টা থেকে শুরু হয়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে 2:45 পর্যন্ত। এ সময় জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের 50 জন ভাইকে শুধু ভাবে তারা অ্যারেস্ট করেছে। আমাদের উপরে কেন আজকে এই গুলি কেন চালানো হলো? আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, আমাদের উপর গুলি করা হয়েছে, টিয়ার সেল মারা হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। আমরা এনআইআর বাতিল চাই, আর আমাদের ভাই যারা জেলে আছে তাদের নিঃশর্তে মুক্তি চাই। মানে আমাদের 2 জন লোক গুলিবিদ্ধ হয়েছে, একাধিক মানুষকে লাঠিচার্জ করা হয়েছে। আমাদের আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। একেবারে বৃষ্টির মতো আমাদের উপর ইট পাটকেল ছোড়া শুরু করে, তখন আমরা তাদেরকে ডিসপার্স করার জন্য আবারও এই মোতালেব প্লাজা পর্যন্ত ধাওয়া দিয়ে তাদেরকে আমরা ডিসপার্স করে দিয়ে এসেছি। এদিকে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জানান, ব্যবসায়ীদের দাবি মেনে নেওয়ার পরও বিশৃঙ্খলা মেনে নেওয়া যায় না। এদিন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একক খাত হিসেবে সর্বোচ্চ পরিমাণ শুল্ক কমানো হয়েছে। আপনারা দেখেছেন যে যেহেতু সাম্প্রতিক সময়ে এনবিআর এর আইন পরিবর্তন হয়েছে, তাই এনবিআর চাইলেই এখন শুল্ক হার কমাতে বা বাড়াতে পারে না। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।